সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আগামীকাল ব্লকেটের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ, গণতন্ত্রে ফেরার লক্ষ্য নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দুদকের সাবেক চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেফতার, বিকেলে নেওয়া হয়েছে ডিবি অফিসে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘোষিত ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। প্রশাসনের আশ্বাসে ১.৫ ঘন্টা পর অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রিপোর্ট জিয়া খানের। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানের সাথে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, মামলার অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। ৬ দিন শেষে যে ইন্টারোগেশন করে যা পাওয়া গেল, এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ৬ দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি টিমটাকে, ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভলি ছিল, এখন ডিবি এটাকে হয়তো আরও অ্যাক্টিভ থাকবে এবং আরও একটুখানি টেক ওভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আসামির সংখ্যা বেড়েছে এবং এটাকে কি বলা হয়, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ৬ দিনের, সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৬ দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসে। আমরা এখনো তাদেরকে প্রশাসনকে কাজ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। আমরা যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে তার জন্য তাদেরকে আমরা এই পর্যাপ্ত সময় দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি এই সময়ের পরেও তারা আসল খুনিকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। হত্যার মোটিভ এবং খুনিদের গ্রেফতার না করায় নিজের শঙ্কার কথা জানান সাম্যর ভাই। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই 2 জন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দলটি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ক্যাম্পাসে ভাসমান ভবঘুরে লোক উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সে সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিকেলে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে রমনা কালী মন্দির এলাকা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি জোরদার করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এসব বাস্তবায়নে দ্রুত কাজ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন এতে। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সাম্য হত্যার 5 দিন হয়ে গেলেও এখনও প্রকৃত অপরাধীদের গ্রেফতারে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্য হত্যা নিয়ে নীরবতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় জহিরুল হক জনি ও আনোয়ার হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ঢাকাবাসীর। সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একজন সৎ আদর্শিক নেতা, এই জন্য ইশরাককে দিলে চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য ইশরাককে তারা ভয় পায়। আমরা ওই তালবাহানা আমরা বরদাস্ত করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই নগরবাসীর জনজীবনে যাতে সে সঠিকভাবে সব দায়িত্ব পালন করা, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দেওয়া হোক। উনি তো লিগ্যাল নগর পিতাকে তার চেয়ারে বসে দেব ইনশাআল্লাহ। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। ইশরাক হোসেনকে দ্রুত শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এই প্রথম গ্যাজেট হওয়ার পরে শপথ হচ্ছে না, এই সমস্যাটা কোথায় আমরা জানি না। এই জটিলতাটা আমি সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইশরাক সাহেব যে নির্বাচন করছে, ওনাদেরকে আমরা ভোট দিচ্ছি। আমরা তো জানি যে আমরা ভোট কাকে দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে সরকার সব কিছু জানে বুঝে সরকার থাকা সত্ত্বেও ওনাদেরকে এই বৈধতা দিচ্ছে না এবং শপথটা করাইতেছে না। এখন মন্ত্রণালয় মানতেছে না, এটা আমরাও বুঝতেছি না। কারণ কি, মন্ত্রণালয় তো বোঝা উচিত যে সে তো আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, সে তো সরকারিভাবে নির্বাচিতভাবে হয়েছে। তাহলে সরকার কি করতেছে এটা বুঝতেছি না আমরা। দাবি মানা না হলে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ওপর মন্ত্রণালয়ের এমন প্রভাব থাকলে আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেবে বলেও সংশয় তাদের। মিরাজ হোসেন গাজী,
বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বন্দর করিডোর নিয়ে আলোচনা চললেও নির্বাচনের কোনো আলাপ নেই। নির্বাচনে যত দেরি হবে তত অস্থিরতা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন। আদালতের আদেশের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে সমস্যা কোথায় প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সমসাময়িক বেশ কিছু বিষয়ে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে দেশ পরিচালনার ভার তুলে দেয়া, কিন্তু সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা দক্ষিণের মেয়র যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে বেশ ভালো আছেন, তবে 6 বছরের কারাজীবনে তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু করেছে কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 1996 থেকে 97 সালে 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে 2007 সালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। শেখ হাসিনার আবেদনে 2010 সালে মামলাটি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে 5452 দিন বিলম্বনা মার্জনা চেয়ে রবিবার লিভ টু আপিলের আবেদন করেছে দুদক। আবেদনের শুনানি হবে 15 জুলাই। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। অ্যাকর্ডিংলি আমি লিভ পিটিশন ফাইল করেছি। এইটা গত 17 মার্চ চেম্বার কোর্টে এসেছিল। চেম্বার কোর্ট আজকে ফিক্স করেছিল ফর হিয়ারিং বিফোর ফুল কোর্ট। তো আজকে অ্যাপিলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে এটা এসেছিল। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানেও নেমেছে দুদক। এর নেতৃত্ব দেবেন সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান। এদিকে মৌলভীবাজারে দুদকের গণশুনানি শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার অনেক সম্পদের তথ্য গোপন করেছেন। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের সন্তানসহ স্বজনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান এবং 2 কমিশনারের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালতে আবেদন করেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। মামলার আসামিরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী, কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর এবং সাবেক দুদক সচিব ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। অভিযোগে বলা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আইনজীবী মোহাম্মদ হোসেন আলী খান জানান, দেশের প্রচলিত আইনে যা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, অনুমোদিত এডিপি আগের অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। আসছে বাজেট চলতি অর্থ বছরের চেয়ে ছোট করে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। আগামী বছরে দেশের উন্নয়ন পরিকল্পনায় কি থাকছে সেটি নির্ধারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার বৈঠক করে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। বৈঠকে চলতি অর্থ বছরের চেয়ে বরাদ্দ কমিয়ে আসছে অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থ বছরে মোট বরাদ্দের 69.93% থাকছে পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি সহ 5টি খাতে। বরাবরের মতো পিছিয়ে আছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার নতুন কোনো মেগা প্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় এবং অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে বলেও জানান তিনি। প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট। এবার আমরা বরং বাজেটকে, আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি এবং প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয়। কাজেই আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে, আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততর হবে এবং সেগুলোতে অপচয়, অনিয়ম কম হবে বলে আশা করছি। যে ব্যবস্থাগুলো নিচ্ছি সে কারণে। আসছে বাজেটের আকার কিছুটা ছোট হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। বাজেটের কৌশলটা হলো যে এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা। সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। আর্থিক খাতে চাপ থাকলেও সরকার জ্বালানির বকেয়া পরিশোধ করেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় নেওয়া হয়েছিল। পরে বিকেল 4টায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায় সক্রিয় ছিলেন তিনি।
এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনে এই প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়ায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ঐকমত্য কমিশনে যাওয়া জামাতের প্রতিনিধি দলের নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে এখন পর্যন্ত যেসব দলের সঙ্গে ঐকমত্য হয়নি সেগুলোর ব্যাপারেও অগ্রসর হতে পারবেন বলে আশাবাদী কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রিপোর্ট ফজলে রাব্বির। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় জামাতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। সংসদের এলডি হলে আলোচনায় জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সূচনা বক্তব্যে কিছু আশাবাদের কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। দুপুরে প্রথম দফার আলোচনা শেষে জামাত নেতারা জানান বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন, কয়েকটি ইস্যুতে আরও আলোচনা দরকার। আমরা এটা প্রস্তাব করছি, একজন প্রধানমন্ত্রী থাকবেন, তিনি দলের প্রধান হবেন না, আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না। এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে। খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি, ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে গত 15ই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সরকারকে এজেন্ডা ছোট করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, সাধারণ মানুষের মধ্যে 15-16 বছর যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছিল গণঅভ্যুত্থানের পরও তা চলছে। ইন্টারনেটের মূল্য নির্ধারণ গণশুনানির মাধ্যমে করার দাবিও জানান সাইফুল হক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, শাসক গোষ্ঠী সব সময় চায় জনগণকে বিচ্ছিন্ন রাখতে। শাসকরা জনগণের ঐক্যে ভয় পায়, তাই সবসময় মুঠোফোনের উপর হামলা আসে, সোশ্যাল মিডিয়ার উপর হামলা আসে। নির্বাচন কমিশন তারা বলেছেন ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের একটা প্রস্তুতি তাদের রয়েছে। এখন সরকারের দরকার পরিষ্কার সদিচ্ছা দরকার, কিন্তু সমগ্র কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা কাজের চেয়ে অনেকগুলো অকাজের ব্যাপারে তাদের মনোযোগ। 10 মাস পরে এখনও বলা যাচ্ছে না যে বিচারটা কবে দৃশ্যমান হবে, এখনও বলতে পারছি না সংস্কারের এই কোর্সটাকে কিভাবে আমরা সম্পন্ন করব, এখনও বলা যাচ্ছে না 10 মাস পরেও যে কবে আমরা 16 বছর ধরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে কবে কখন সে জাতীয় নির্বাচন হবে, এরকম তো হবার কথা ছিল না। সেজন্য সরকারকে বলবো মেহেরবানি করে আপনাদের এজেন্ডাটাকে ছোট করে আনেন। রাজধানীর মিরপুরে শ্যামলপল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যায় মিরপুর 13 নম্বরে অবস্থিত বস্তিটিতে কেমন করে আগুনের সূত্রপাত তা উদ্ঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস। রাত 8:10 ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পর্যায়ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কুর্মিটোলা ফায়ার স্টেশন ও পল্লবী ফায়ার স্টেশনের 2টি করে মোট 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাত 10:10 দিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কুয়েটের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এছাড়া আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রশাসন সন্তোষজনক কোনো সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন।
কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা কুয়েট প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে কুয়েট প্রশাসন, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। মাত্র কয়েকজন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 8,61,000 গবাদি পশু। খামারিরা জানিয়েছেন, বাইরে থেকে গরু আনতে হবে না। স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে চট্টগ্রামে চলছে পশু বেচাকেনার নানা প্রস্তুতি। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয় বলছে, এবার কোরবানির পশুর চাহিদা 8,96,000। বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি 35,000 পূরণ হয় অন্য জেলা থেকে। এখন খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা খামারিদের। যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমাদের খামারিদেরও পট পরিবর্তন হবে। খামারিরা বিগত বছরগুলো দেখা গেছে আমরা রেডি করলে গরু বাইরে থেকে কোথার থেকে গরু চলে আসে, আমরা রেটগুলো ঠিকভাবে পাই না। অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা, তবে পর্যাপ্ত রেট পাই না। সবুজ ঘাস খাওয়াই, আমাদের এখানে নিজস্ব সবুজ ঘাস আছে, এগুলা খাওয়াই। ওনারা এসে দেখে যাই, আমরা ওনাদেরকে ডাকি, গরুর কোনো সমস্যা হইলে, রোগ হইলে ওনারা চিকিৎসা দিয়ে যায়। চোলা, বসি, সোয়ামিল, কুড়া, হলদি এগুলা খাওয়াই। গরুগুলোকে চেষ্টা করি ন্যাচারালি বড় করার জন্য, কোনো ইনজেকশন অথবা কোনো বাইরের ফিড জাতীয় কিছু এগুলো না দেওয়ার জন্য দিই নাই। আমরা গত বছরও দিই নাই, অনেকে বলছিল, আমরা কিন্তু দিই নাই। আমরা দেখতেছেন, আমরা ওই মিষ্টি কুমড়া এবং কাঁচা ঘাসের উপর আমরা বেশি নির্ভরশীল। খামারিদের সব ধরনের সহযোগিতা দেয় দিন দিন রোগমুক্ত পশু উৎপাদন বাড়ছে বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদেরকে আমরা পরামর্শ দেবো নিয়মিত ভ্যাকসিনেশন, কৃমি ওষুধ এবং পুষ্টিকর খাদ্যগুলো নিশ্চিত করে। দেশি গরুর প্রাপ্যতাটা প্রচুর আছে, তো আশা করি আমরা কোরবানিতে আমাদের গরুর স্বল্পতা হবে বলে আমি মনে করি না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদন করে লাভবান হচ্ছেন সচেতন খামারিরা। এক সময় যে বলা হয়তো স্টেরয়েড ড্রাগ ব্যবহার করে মানুষে গরুকে ভাত খাওয়ায়, জাউ খাওয়ায়, ধান খাওয়ায়, ইনশাল্লাহ এখন ওইগুলা হচ্ছে না। আমাদের সব জায়গায় আমাদের তদারকি আছে। খামারিদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। আমরা বলছি যে না, এগুলা গরুর খাবার না, গরুর খাবার হলো ঘাস। গরু যেহেতু তৃণভোজী প্রাণী, সুতরাং আপনারা গরুকে ভাত খাওয়াবেন না, জাউ খাওয়াবেন না এবং স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন না। চট্টগ্রামে ছোট বড় পশুর খামার আছে 12,000। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করছেন অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম শহরের সবুজায়নের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিসিসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি এক যুগান্তকারী সমঝোতা স্মারক সই করেছে। এই চুক্তির মাধ্যমে আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত খেলার মাঠটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশু বান্ধব একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে রূপ দেওয়া হবে। ইউসিবির প্রধান কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে এই সমঝোতার স্মারক সই হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ মামুনুর রশিদ এতে সই করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন হলো আজ। এ উপলক্ষে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। বিশ্বের 1 নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন এন এখন এসএমসি ওরস্যালাইন নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। নতুন এ প্যাকের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাহেব নাসির, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির
৩৩তম বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির গবেষণা সাময়িকী প্রকাশিত হয় এবং একই সাথে সোসাইটির নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সরওয়ার বাড়ি, সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারজানা মাকসুদ রুনাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাকে পুনরায় স্বপদে বহাল করে কাজে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিমানবন্দর থানা বিএনপি। বিক্ষোভ মিছিলটি নগরের আম্বরখানা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বন্দর বাজারে গিয়ে শেষ হয়। পরে হয় সমাবেশ। বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শামসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। এ সময় বক্তারা সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। সদ্য কারামুক্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা দিয়েছেন ডিমলা উপজেলা বিএনপি সহ সর্বস্তরের মানুষ। নিজ এলাকা ডিমলা উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল হক, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা সহ অনেকে। দিনাজপুরের ঘোড়াঘাটের ওসমানপুর সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে ক্যাম্পে ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়াও অসহায় ২০০ মানুষকে খাদ্য সহায়তা করা হয়। প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন মাহমুদ, মেজর নূরে শহীদ ফারাবি, উপ অধিনায়ক ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চায়না সম্পর্কের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে চাইনিজ ফেব্রিক্স প্রদর্শনীর আয়োজন করেছে তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপ। রাজধানীর বাড়িধারায় এই প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন ফেব্রিক্সের প্রদর্শনীতে বাংলাদেশি বিভিন্ন গার্মেন্টস মালিক, কর্মকর্তা ও টেক্সটাইল সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। রবিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত। তিয়ানজিন টেক্সটাইল গ্রুপের সিইও গো চিয়াং জানান, ২৮ বছর ধরে বাংলাদেশের সাথে ব্যবসা করে আসছে তার কোম্পানি। তাদের কোম্পানির উৎপাদিত নতুন নতুন পণ্যের সাথে বাংলাদেশি ক্রেতাদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। অষ্টম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে ইউথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে। মিশনের সভাপতি প্রফেসর ডক্টর গোলাম রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি খাতের সাথে সমন্বয় করে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘন্টার আলটিমেটাম, শিক্ষকদের সাদা দলের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আগামীকাল ব্লকেডের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ, গণতন্ত্রে ফেরার লক্ষ্য নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দুদকের সাবেক চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার, বিকেলে নেওয়া হয়েছে ডিবি অফিসে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।